হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 10 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, আইন তত্ত্বে রোমের রাজনৈতিক চিন্তার অবদান আলোচনা করো। নোটসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে এবং নোটসের কোয়ালিটিটা তোমরা দেখবে যে কতটা সহজ ভাষায় লেখা এবং সমস্ত তথ্য এর মধ্যে কিন্তু আছে, যাতে তোমরা পরীক্ষায় লিখলে ভালো নম্বর পেতে পারো। তাহলে দেখে নাও সম্পূর্ণ নোটসটা। কি বলা হচ্ছে দেখো, রাষ্ট্রচিন্তার ইতিহাসে রোমানদের সর্বশ্রেষ্ঠ অবদান আইন সম্পর্কে তাদের সূক্ষ্ম এবং সম্পূর্ণ ধারণা। আইন সম্পর্কে গ্রহণযোগ্য ও বাস্তব ব্যাখ্যা সর্বপ্রথম রোমানরাই হাজির করেছিল। প্রাচীন রোমেই প্রথম লিখিত আকারে আইন বিধি ব্যবস্থা লিপিবদ্ধ হয়। আজ পৃথিবীতে বিভিন্ন সাংবিধানিক আইন রচনা এবং ব্যাখ্যার ক্ষেত্রে রোমান আইন ও দর্শনের উল্লেখ দেখা যায়। আইনকে প্রচলিত ধর্মের প্রভাব থেকে মুক্ত করে এবং অবাস্তব নৈতিকতার বেড়াজাল ভেঙে তাকে রাজনীতির সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে প্রাচীন রোমের অবদান অনস্বীকার্য। আইন যে শুধু রাষ্ট্রের নয়, এটি যে একটি বিশ্বজনীন ধারণা, একথা রোমানদের কাছ থেকেই পৃথিবীর মানুষ শিখেছে। তারাই প্রথম আইনকে প্রকৃত জগতের তথা বিশ্ব প্রকৃতির একটি ইচ্ছা ও যুক্তির বাস্তব প্রকাশ হিসাবে উপস্থাপন করেন। রাজতন্ত্রের যুগে রোমে কোনো লিখিত আইন ছিল না। এই যুগে আইন ধর্মীয় বিধি, প্রথাগত নিয়ম ও ন্যায়বোধের দ্বারা পরিচালিত হতো। আইনের কোনো লিখিত সংকলন না থাকার ফলে সাধারণ মানুষের ওপর আইনের অপ্রয়োগ ঘটত। প্রজাতন্ত্রের যুগে লিখিত আইনের দাবিতে প্লেবিয়ানরা আন্দোলন শুরু করে। এই আন্দোলনের ফলশ্রুতিতে খ্রিস্টপূর্ব 551 অব্দে ডেসিমিভিটের নামে পরিচিত এক সমিতির ওপর আইন সংকলনের দায়িত্ব দেওয়া হয়। এই সমিতির প্রচেষ্টায় 12 টেবিলস বা দ্বাদশ বিধান নামে একটি আইনের সংকলন প্রস্তাব করা হয়। এই সংকলন প্রমাণ করল যে ঈশ্বরের নয় রাষ্ট্রের আইন ঈশ্বরের নয় রাষ্ট্রের সৃষ্টি। এটি প্রথাগত কতগুলি বিধানের সমষ্টি নয়। দীর্ঘদিন যাবৎ এগুলি রোমের আইনের উৎস হিসাবে কাজ করেছিল। পরবর্তীকালে সেনেট ও রোম সম্রাট ছাড়া ওই আইন পরিবর্তনের অধিকার আর কারও ছিল না। ক্রমে রোম সাম্রাজ্যের বিস্তার ঘটতে থাকলো এবং এই বিপুল সাম্রাজ্যের শাসনের উপযোগী আইন গড়ে তোলার প্রয়োজন দেখা দিতে থাকলো। দ্বাদশ বিধান ক্রমশ এই সাম্রাজ্যের সঙ্গে তাল রাখতে পারছিল না। এই সংকীর্ণতা ও আনুষ্ঠানিকতা অতিক্রম করে সম্পূর্ণ নতুন ব্যাপক ও যুক্তিসিদ্ধ আইন গড়ে তোলার প্রয়োজন অনুভূত হতে থাকলো। বৈদেশিক বাণিজ্য ও বৈদেশিক নীতির পরিচালনার স্বার্থে আইন ব্যবস্থার বিন্যাস সাধন করার প্রয়োজন দেখা দিয়েছিল। যুগের এই প্রয়োজনকে মিটিয়েছিল জাস জেন্টিজম বা সর্বজনীন আইন, যা সাধারণ আইন হিসাবে রোমের অধীনস্থ সকল জাতির ক্ষেত্রেই প্রযোজ্য ছিল। পরের পার্টটা আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলি, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস আমাদের চলছে। তোমরা যদি কেউ পরবর্তী সেমিস্টার অর্থাৎ 5th সেমিস্টারের জন্য অ্যাডমিশন নিতে চাও, এই নম্বরে যোগাযোগ করতে পারো 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস হয়, 2 দিন রেকর্ডেড ক্লাস, 1 দিন লাইভ ক্লাস, এবং তার জন্য পার মান্থ 600 টাকা করে ফিস নেওয়া হয়। যাই হোক, তারপরের পার্টটা দেখো। আর সর্বজনীন আইন হলো বিশ্ব সাম্রাজ্য ব্যবস্থার প্রয়োজনীয় অদ্ভুত আইন। রোম সাম্রাজ্য ও রোমের অধীনস্থ প্রদেশগুলি একই শাসন সূত্রে আনার প্রয়োজন গড়ে উঠল এই আইন সর্বজনীন এই অর্থে যে সমগ্র রোম ও প্রদেশগুলি একই আইনের দ্বারা নিয়ন্ত্রিত। 2 কি বলা হচ্ছে দেখো,
এই আইনের বৈধতা নিয়ে কারো কোনো প্রশ্ন ছিল না। 3 হচ্ছে এই আইনের ভিত্তি ছিল সমতা ও ন্যায় বিচার। এই আইনে রোমে ঐক্য সংস্কৃতি ও সার্বিক প্রগতির প্রতীক। সিসেরোর মতে রাষ্ট্রীয় আইন যদি প্রাকৃতিক এবং দৈব বিধানের দ্বারা প্রভাবিত হতে পারে তবে মানুষের সম্পর্কও এক প্রাকৃতিক সাম্যের নীতিতে পরিচালিত ও নিয়ন্ত্রিত হতে পারে। মানুষ একে অপরের প্রতি সমতার ভাব প্রকাশে অক্ষম হয় নিতান্ত ত্রুটিপূর্ণ অভ্যাস ও ভ্রান্ত ধারণার বশে। এই অক্ষমতা দূর করে প্রাকৃতিক সাম্যের সত্যকে প্রতিষ্ঠা করাই সভ্য মানুষের দায়িত্ব। তার মতে ন্যায় অন্যায়ের পার্থক্য নিরূপণে মানুষের মধ্যে একই ধরনের ক্ষমতা লক্ষ্য করা যায়। প্রাকৃতিক আইন ও প্রাকৃতিক সমতা সংক্রান্ত এই প্রত্যয় সিসেরো তথা রোমের রাষ্ট্রীয় চিন্তার এক অনন্য সাধন বৈশিষ্ট্য। তারপরে বলা হচ্ছে সমালোচকদের মতে সর্বজনীন আইন যতখানি তাত্ত্বিক ততখানি বাস্তব নয়। তত্ত্বগতভাবে সর্বজনীন আইন সামান্য নীতির কথা বলা হলেও বাস্তবে অসাম্য। ভেদাভেদ চলত রোম সাম্রাজ্যের সর্বত্র। বিভিন্ন প্রদেশের মধ্যে এই আইনকে সমভাবে প্রয়োগ করা হয়নি, বরং তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে সাম্রাজ্যবাদী শাসনকে চালু রাখা হয়েছিল। প্রয়োগের ক্ষেত্রে প্রাকৃতিক আইন সর্বজনীন আইনের কিছু ব্যতিক্রম ঘটলেও রোমান আইনের দর্শন সাধারণভাবে যে সমতার আদর্শকে প্রাধান্য দিয়েছে সে কথা অস্বীকার করা যায় না। এমনকি মধ্যযুগে খ্রিস্টীয় ঐশ্বরিক বিধি রচনার ক্ষেত্রে রোমান আইনের প্রভাব লক্ষ্য করা যায়। একথা অস্বীকার করা যায় না যে ক্যাথলিক চার্চ ও তার বিধি ব্যবস্থাগুলি রোমের আইন দর্শনের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল। এই ছিল তোমাদের আজকে প্রশ্নটার আলোচনা। নোটসটা লিখলে অবশ্যই তোমরা ভালো নম্বর পাবে, কারণ যথেষ্ট গুছিয়ে লেখা এবং সমস্ত তথ্য এর মধ্যে দেওয়া আছে।